গাড়ির দুই পাশের জানালার কাচ নেমে এলো। অঙ্গপ্রত্যঙ্গে কোমল হাওয়া ছুঁয়ে গেল। সকালের স্নিগ্ধ রোদের রোশনি মুখাব্বয় স্পর্শ করল। সুন্দর সকালের ব্যস্ত শহরটি দেখতে মন্দ লাগল না তন্ময়ের। সচরাচর সে রাস্তাঘাট নিখুঁত চোখে দেখে না, প্রকৃতিতে মুগ্ধ হয় না। তবে মাস কয়েক ধরে নির্নিমেষ চোখে আশপাশটা দেখে। এই পৃথিবীর সৌন্দর্য পর্যবেক্ষণ করা সে অরুর থেকে শিখেছে। ওর সব কিছুতেই বড় আগ্রহ। শহুরে নীরব রাস্তাঘাট চঞ্চল চোখে দেখতে দেখতে ব্যাকুল হয়। প্রকৃতি উপভোগ করতে ভালোবাসে। আকাশ ভর্তি তারা, পূর্ণাঙ্গ চাঁদ, সূর্যোদয়, সূর্যাস্ত, নদী জল, ফুলগাছ, পাখিদের আনাগোনা সহ আরও অনেক কিছুতেই মুগ্ধ হয়ে বসে থাকে। ওর বিচলিত চোখের মুগ্ধতা তাকেও এসবের প্রতি আগ্রহী করে তুলেছে। আজকাল সেও পৃথিবীতে স্থাপিত অপরূপ সৌন্দর্য উপভোগ করে বেড়ায়। অরুর মতন হয়তো মন প্রাণ দিয়ে ভালোবাসে না, তবে দেখতে তার আজকাল ভালোই লাগে। আরও অসাধারণ লাগে অরু পাশে খুব কাছাকাছি থাকলে। এই যে মহারানী পার্শ্ববর্তী সিটে উদাসীন ভঙ্গিতে বসা, মুখে রানী, নিশ্চল নিশ্চুপ অরুকে সে রীতিমতো ভয় পায়। সেইবার ওই চঞ্চল চোখজোড়া তার পানে না চেয়ে, কথাবার্তা না বলে দূরত্ব বাড়িয়ে তার হৃদয় ছুরি চালিয়ে রক্তাক্ত করে রেখেছিল। আহা, কতটাই না নিদারুণ ব্যথিত প্রহর সে পেরিয়েছে। সেই দিনগুলোর কথা ভাবতেই মন শীতল হয়ে আসে। তীব্রভাবে কেঁপে ওঠে ভেতরটা। শক্তপোক্ত হাতজোড়া স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত। অবিচল চোখজোড়া সড়ক পথে চেয়ে আছে। এক ফাঁকে চোরাচাহনি ফেলে অরুকে দেখে নিল। যুক্তির সুর তুলে আগ বাড়িয়ে নীরবতার সুতো ছিঁড়তে তন্ময় শুধালো, ব্রেকফাস্ট করেছিলি? অরু কয়েক মুহূর্ত চুপ থাকল, হনহনিয়ে ফিরে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে একরোখা গলায় সময় নিয়ে জবাব দিল, খেতেই তো নেমেছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস। সাত সকালে এক অবিশ্বাস্য, অসাধারণ, ব্রিলিয়ান্ট, মাইন্ড ব্লোয়িং, বিউটিফুল দৃশ্য দেখে খাওয়ার রুচি হুড়মুড়িয়ে চলে গেছে। এতটুকু বলে ক্ষণিকের জন্য থামল, যেন নিজের মধ্যে পর্যাপ্ত দম গুছিয়ে নিচ্ছে। দম নিয়ে পরপরই তেষ্টা গলায় কলকল করে বলে গেল, ডিরেক্টরদের যে ভ্যালেন্টাইন উইশ করতে ফ্লাওয়ার্স পাঠাতে হয়, গেও আমি জানতামই না। তাহলে তো আমিও পাঠাতাম আমার প্রিয় আনম্যারিড প্রফেসরকে। সমস্যা নেই, এখন জেনে গেছি, আজই পাঠাবো। তন্ময়ের চোয়াল শক্ত হলো, কপালে নীল শিরা উপশিরা ফুলে উঠল। চোখ রাঙিয়ে তাকালো, ধমকে সুরে বলল, চুপ, একদম চুপ। এই চাপা স্বরের ধমকটা অরুর ঠিকঠাক হজম হলো না। বদহজম হলো বুঝি। সে ঠোঁটে ঠোঁট টিপে নাক ফুলালো। অভিমানী কণ্ঠে পরিষ্কারভাবে আদেশ ছুড়ল, গাড়ি থামান, আমি আপনার সাথে কোথাও যাব না, বাসায় ফিরব। তন্ময় যেন শুনেও শুনল না। বিয়ের পর মেয়েটার সাহস গুনে গুনে 10 ধাপে বেড়ে গেছে। ভয় ডর বলতে কিছুই অবশিষ্ট নেই আর। আগে যাও ধমক টমক দিলে চুপসে যেত, এখন উল্টো তাকেই চুপসে যেতে হয়। শাহজাহান তন্ময়কে। প্রেয়সীর রাগিত টকবগে লালিত মুখমণ্ডল দেখে কণ্ঠ নরম করে বলল, আই ডোন্ট নো হার। যেভাবে পাঠিয়েছে সেভাবেই বাইরে রাখতে বলেছি। আই ডিডেন্ট ইভেন টাচ দ্যাট থিং। কথার পিঠে অরু মিনমিনি গলায় বলল, সাহস দিয়েছেন বলেই পাঠানোর স্পর্ধা করেছে। আমাকেও ভার্সিটিতে যারা যারা প্রপোজাল দেবে সবাইকে পরিষ্কার রিজেক্ট করব না, দোনামোনা করব। তাহলে পিছু লেগেই থাকবে, বাসায় বুকেও আসবে। মেন রোডের পাশেতে গাড়িটা সজোরে ব্রেক কষল তন্ময়। অরুর তেতো ঝাঝালো কথাবার্তা থামাতে পর মুহূর্তেই ওর ফোলা ফোলা নরম গাল দুটো ডান হাতের সাহায্যে চেপে ধরল। বুড়ো আঙুল ডান গালে, বাকি 4 আঙুল বাম গালে।
রাগিত তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, যে প্রপোজ করবে ওর পা ভেঙে ফেলবো। বাসায় যে ফুল পাঠাবে তার হাত ভেঙে ফেলবো। বোঝা গেল? রাগিত কণ্ঠখানা অসহায় হয়ে এলো এই যাত্রায়। আর কখনো বাসায় এসব আসবে না, কখনো না। হুম, চুপ এবার। অরুর চোখ মুখ ছোট ছোট হয়ে এলো, হৃদয় কুঁচকে গেল। তন্ময়র গাল ছাড়ল। মুখটা দৃষ্টির কাছাকাছি থাকায় স্পষ্ট দেখল ফর্সা গাল দুটো রক্তিম হয়ে গিয়েছে, আঙুলের ছাপ বসেছে। চোখের পলকে মাথাটা এগিয়ে ঝটপট দুই গালে গাঢ় চুমু বসিয়ে দিল। অরু আশ্চর্য হলো, এতটাই যে চোখ জোড়া বড় বড় হয়ে এলো। তন্ময় নিরুদ্বেগ ভঙ্গিতে পুনরায় গাড়ি স্টার্ট করল, যেন কিছুই হয়নি কিছুক্ষণ পূর্বে। সড়ক পথে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল, কেএফসি যাচ্ছি, তবে পার্সেল আনবো নাকি ওখানে বসেই খাবি? অরু তখনও স্তব্ধ, তবে দৃষ্টি ছন্নছাড়া এলোমেলো। ভুলবশত তার দিকে চাইছে না সে। জড়সড় ভাব বসবার। তন্ময় আর চোখে ওর কাণ্ড কারখানা দেখছে। কিছুক্ষণের মধ্যেই লাজুক ভঙ্গিতে মিটিমিটি হাসতে শুরু করেছে। ওর পূর্বের অভিমান পোটলাপুটলি বেঁধে পালিয়েছে। চঞ্চলতা ফিরেছে দৃশ্যমান রূপে। রয়ে শয়ে মিহি গলায় জানায়, ভিড় হবে আজ, পার্সেল আনুন, গাড়িতেই খাবো। কেএফসির সম্মুখে গাড়ি থামালো তন্ময়। বেরিয়ে অরুকে ভেতরে রেখেই গাড়ি লক করল চাবি দিয়ে। এগোলো কেএফসির ভেতর। অরুর কথা মতন আজ দারুণ রকমের ভিড় কেএফসি জুড়ে। কপত কপতি দিয়ে প্রত্যেকটা টেবিল বুকড। দাঁড়ানোর জায়গাটুকু অবশিষ্ট নেই। পার্সেল নিয়ে বেরোতে তন্ময়ের 15 মিনিট লাগল। খাবার অরুর হাতে ধরিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করল। উদ্দেশ্য উদ্দেশ্যহীন। অরুকে ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা। দুয়ার পেরোতেই আশ্চর্যজনকভাবে অয়নকে দেখা গেল। সে লিভিং রুমে বসে, হাতে চায়ের কাপ। তার সম্মুখে মোস্তফা সাহেব, শক্তপোক্ত মুখ করে বসে। দোতলার পিলারের পেছনে সাবিহা নিজেকে আড়াল করে দাঁড়িয়ে। অরু আর চোখে মোস্তফা সাহেবের গম্ভীর মুখ দেখে দোতলায় চলে গেল। দাঁড়ানোর সাহস পেল না। তন্ময়কে দেখতেই দাঁড়াতে চাইল অয়ন। তন্ময় হাতের ইশারায় বসবার তাগাদা দিল। নিজে ওর পাশে এসে বসল। জিজ্ঞেস করল, কি খবর, চোখ মুখ এমন কেন? অয়ন আর চোখে ভবিষ্যৎ শ্বশুরের মুখ পানে চেয়ে বলল, সাবিহাকে ঘণ্টাখানেকের জন্য নিতে চাচ্ছিলাম। তন্ময় হেসে সাবলীল গলায় বলল, তো নিয়ে যাও, কে আটকিয়েছে? সাবিহা কোথায়? পরপর উচ্চকণ্ঠে ডাকল, এই সাবিহা, অয়ন অপেক্ষা করছে, তৈরি হয়ে নাম। মোস্তফা সাহেব আর কিছুই বললেন না, তবে তার মুখাবয় পরিষ্কার জানাচ্ছে তিনি অসন্তুষ্ট। সাবিহা তৈরি হয়েই ছিল। ভাইয়ার পারমিশন পেতেই নেমে এলো সঙ্গে সঙ্গে। এতে খানিক নির্বাক হলেন মোস্তফা সাহেব। পুনরায় চোখের সামনে পরিষ্কার হলো, মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী, কিছুই না, চুপচাপ দেখবেন শুধু। অয়ন সালাম জানিয়ে সাবিহাকে নিয়ে বেরিয়ে গেল। তন্ময় উঠে দাঁড়ালো। সিঁড়ির দিকে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলল, শুক্রবার অয়নের মা বাবা আসবেন, সাবিহাকে আংটি সেদিনই পরিয়ে যাবেন। মোস্তফা সাহেব বুঝবার নাই মাথা দোলালেন। আংটি পরিয়ে গেলে বিয়ের দেরি নেই, আগামী মাসেই বিয়ের তারিখ পড়বে হয়তো। শাহজাহান বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, এক্সেপশনালভাবে আয়োজন না করলে হবে নাকি? তবে মোস্তফা সাহেব আরেকটি বিষয় ভাবছেন। ওই বিষয়ে পার্সোনালি কথা বলতে হবে ছেলের সঙ্গে। তন্ময় উঠে এলো দোতলায়। অরুর রুমের দরজা খোলা। যাবার সময় না চেয়েও তাকিয়ে বসল। অরু দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে, ব্যস্ত হাতে অর্নামেন্টস খুলছে। তন্ময় ঠায় দাঁড়িয়ে কিছু মুহূর্ত দেখল। অরু এক পর্যায়ে মাথা ঘুরিয়ে তাকালো, দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো।
আশ্চর্য অরু শুধালো, কি হয়েছে? তন্ময় শব্দ করে গলা পরিষ্কার করার ছুতোয় নিজ রুমের দিকে যেতে নিয়ে বলল, এক মগ কফি দিয়ে যা তো। ওয়েদার ডিপার্টমেন্টের লোকজন কি নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে না নাকি? ছাতার মাথা গবেষণা করে। ইয়ার্কির একটা লিমিটেশন থাকা প্রয়োজন। আধ ঘন্টা পূর্বে ওয়েদার দেখালো আকাশ পরিষ্কার থাকবে, ঝকঝকে চকচকে পরিষ্কার যাকে বলে। অথচ এই অসময়ে একঝাঁক অসহ্য রকমের বৃষ্টি উদয় হয়েছে। ঝরঝরে তুখোড় ঝুম বৃষ্টি নেমে একাকার। এই তো দুপুরবেলায় সুমিতা বেগম ছাদ থেকে কাপড় চোপড় নামিয়ে আনার দায়িত্বটুকু অরুকে গছিয়ে দিয়েছিলেন। অরু বড় ধুরন্ধর চালাক চতুর মেয়ে মানুষ। সে ডিজিটাল যুগে ডিজিটাল ভঙ্গিতে ওয়েদারের মতিগতি দেখে নিয়েছে। ফুরফুরে মেজাজে সে আর কাপড় চোপড় নিয়ে মাথা ঘামাবার ফুরসত পায়নি। ঘুরতে বেরিয়েছে তন্ময়ের সাথে। ফিরেও কোনো হাবভাব ছিল না কাপড় চোপড় নামিয়ে আনার। তন্ময় বাইরের বৃষ্টি দেখেই তড়িৎ ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ালো। ঘর ছেড়ে বেরুতেই অরুকে দেখল। ও উত্তেজিত ছন্নছাড়া ভঙ্গিমায় দৌড়ে সিঁড়ি ধরেছে ছাদের। চাপা স্বরে আর্তনাদ করতে করতে ছুটছে। দীর্ঘশ্বাস ফেলে দুই পাশে মাথা নাড়িয়ে সাহায্যের হাত বাড়াতে তন্ময়ও দ্রুত পায়ে পিছু নিল। তড়িততার কাজকর্মে এই মেয়ে সাধারণের চেয়েও খুব স্লো হয়ে যায়। দেখা যাবে নিজেও ভিজছে আর কাপড় চোপড়ও। কাজের কাজ কিছুই করতে পারবে না। মনে মনে আওড়ানো দৃশ্যটুকুই তন্ময় ছাদে উঠে দেখল। অরু ভিজে ভিজে তাড়াহুড়োর ভঙ্গিতে কাপড় চোপড় অন্ধের মতন টানছে তো টানছে। ইতিমধ্যেও জবজবে ভিজে। ছাদের সাদা বাল্বের অস্পষ্ট আলোতে দৃশ্যমান হচ্ছে ওর চুল বেয়ে পড়া এক একটা বৃষ্টির ফোঁটা। তন্ময় দ্রুত পায়ে এগোলো। পেশিবহুল হাত দুটো অবলীলায় কাপড় চোপড় ছুটিয়ে নিচ্ছে। ইতিমধ্যে সেও পরিপূর্ণরূপে কাকভেজা। কিছুক্ষণ পূর্বে পরিবর্তন করা টি শার্ট তার পেটানো শরীরে লেপ্টে রয়েছে। অরু আর চোখে সেই দৃশ্য দেখল। পিটপিট নয়নে দেখেই গেল। তন্ময়র অসভ্য দৃষ্টি খেয়াল করল না। সে কষিয়ে উচ্চকণ্ঠে ধমকালো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কাপড় চোপড় নিয়ে ছাদ থেকে নাম। অরুর যেন চেতনা ফিরল। এলোমেলো দৃষ্টি দুলিয়ে কাপড় চোপড় বুকে নিয়ে ছুটে নামল। দোতলার সিঁড়িপথে সুমিতা বেগম দাঁড়িয়ে আছেন, তার দুই হাত কোমরে। তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছেন অপলক, যেন এখনই চিবিয়ে চিবিয়ে অরুকে খাবে। মায়ের গরম পানির মতন ফুটন্ত হাবভাব দেখেই সে ঢোক গিলল। তন্ময়ও সেই মুহূর্তে নেমে এসেছে। ভেজা চুলগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল, কিছু বলো না চাচি, আমার সাথে বেরিয়েছিল দেখে হয়তো মনে ছিল না। সুমিতা বেগম পূর্বের তুলনায় নমনীয় হয়ে এসেছেন তন্ময়ের প্রতি। তন্ময়ের কথা মতন আর বকাঝকা করলেন না, তবে চাপা স্বরে দুটো ধমক ঠিকই দিলেন। এক প্রকার কেড়ে নিলেন আধভেজানো কাপড় চোপড়গুলো। অস্পষ্ট স্বরে বকতে বকতে নিচতলায় নামছেন। সুমিতা বেগমকে নিজ চোখে যেতে দেখে তারপরই নিজের রুমে ঢুকল তন্ময়। ভেজা কাপড় চোপড় বদলে বেরোলো। অরুর রুমের দরজা আধ ভেজানো। এক কাপ কফি সে চেয়েছিল, এক জনম হয়ে এসেছে। তার নসিবে মিললে তো। অগত্যা সে নিজেই নামল নিচে কফি বানানোর উদ্দেশ্যে। মোস্তফা সাহেব লিভিং রুমে বসা, তার হাতে সংবাদপত্র। ভদ্রলোক বারংবার দেয়াল ঘড়িতে নজর বোলাচ্ছেন। ঠিক কী কারণে ঘড়িতে দৃষ্টি পায়চারি করছেন তা তন্ময় বুঝল না। অবুঝের মতো কফির জন্য রান্নাঘরে পানি বসালো। রান্নাঘরে কেউই নেই। জবেদা বেগম পাশের বাড়ি গিয়েছেন মুফতি বেগমকে নিয়ে। চুলোয় বসাতেই তন্ময়ের টনক নড়ল। সন্ধ্যায় অয়ন এসে সাবিহাকে নিজের সঙ্গে নিয়ে বেরিয়েছিল। বিষয়টা ভুলেই বসেছিল সে। ঘড়িতে নজর বুলিয়ে দেখল এখন ৯টা ৩০। রাত হয়েছে ভালোই।
পকেট থেকে মোবাইল ফোন বের করে তন্ময় অয়নকে কল করল। 3বার রিং হতেই রিসিভ হলো। স্থির গলায় তন্ময় শুধালো, কখন ফিরবে? ওপাশ হতে অয়নার 1 ঘন্টা চেয়ে নিল। তন্ময় সম্মতি জানিয়ে কল কাটল। পানি ফুটে এসেছে। 2টো মগ নামিয়ে নিল উপরের কাবার্ড থেকে। একটা মগে দুধ চিনি কফি মিলিয়ে বানালো। 1 চামচ মুখে তুলে টেস্ট করে নাক কুচকালো। তার নাক কুচকে এসেছে মানে পারফেক্ট। ওটা পাশে রেখে নিজের জন্য তেতো কফিটা করে 2টো কফির মগ 2 হাতে তুলে রান্নাঘর ছাড়ল। মোস্তফা সাহেব ছেলেকে দেখেই প্রশ্ন ছুড়লেন, সাবিহা কতদূর? তন্ময় সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই জানালো, আর 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, চিন্তা করো না। মোস্তফা সাহেবের মুখাব্বয় অসন্তুষ্ট, তবে কণ্ঠে আকাশ সমান আগ্রহ নিয়ে জানতে চাইলেন, আমার জন্য করলে না যে? জিজ্ঞেসও তো করলে না আমি খাবো কি না। তন্ময়ের হেলদোল হলো না, বরঞ্চ সে ঠাট্টার সুরে বিচিত্র গলায় জবাবে বলল, তোমার স্ত্রীকে বলো চা করে দিতে। কফি ইজ নট ফর ইউ। কফিটা অত্যন্ত অপছন্দ করেন মোস্তফা সাহেব। অপরদিকে চায়ের প্রতি তন্ময়ের একাকার সমান অনীহা। বাবা ছেলের মধ্যে এই কফি চায়ের বিদ্রোহ যেন শেষ হওয়ার নয়। মোস্তফা সাহেব চোখ মুখ কালো করে সংবাদপত্রে দৃষ্টি ফেললেন। তন্ময় দোতলায় উঠে এসেই স্তব্ধ হলো। অরু তার দিকে পিঠ করে তারই রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। এই দৃশ্য নতুন নয়, পুরনো বড়। ও সব সময় এমন কাজকর্ম করে থাকে, তবুও প্রত্যেকবার এহেন দৃশ্য স্বচক্ষে দেখে তার গম্ভীর মুখ জুড়ে হাসির বিচরণ খেলে। ওর 2 পা তুলে মাথা বাড়িয়ে উকিঝুঁকি দেওয়ার দৃশ্যটি তাকে না হাসিয়ে ছাড়ল না এবারও। নিঃশব্দে সে চোখ বুজে হাসল কিছুক্ষণ। প্রাণখোলা হাসি শেষ করে গলা পরিষ্কার করল শব্দ তুলে। ওরও চমকালো, ভরকালো, অতঃপর লাফালো। তড়িৎ পেছনে ফিরে তন্ময়কে দেখে বোকার মতন হাসল। 2-3 দফায় হাসার প্রচেষ্টায় সাফাই গাওয়ার সুরে আগ বাড়িয়ে জানালো, কফির জন্য জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছিলাম। তন্ময় জবাব দিল না, তবে এগিয়ে এসে চিনি দুধে সংমিশ্রিত কফিটা অরুর হাতে ধরিয়ে দিল। নিজের কফির মগ নিয়ে নিজের রুমে চলে এলো। অগোচরে নিপুণ দৃষ্টিতে একটিবার খেয়াল করে নিল অরু আসছে কিনা। তার বিশ্বাস ও পিছু পিছু তরতরিয়ে আসবে। হলো তাই। অরু দ্রুত পায়ে তন্ময়ের রুমে চলে এলো। বিছানায় পা দুলিয়ে বসল। 2 পা নাড়াতে নাড়াতে 2 হাতে কফির মগ ধরে চুমুক বসালো। 1 চুমুক খেয়ে চোখ বড় বড় করে শুধালো, এত মজার কফি কি আপনি বানিয়েছেন তন্ময় ভাই? তন্ময় পাশ ফিরে চায়, তবে জবাব দেয় না। মুখে কুলু পেটে চেয়ারে এসে বসে। সে কি আর বলতে পারবে, যেটা আমি খেয়ে বিরক্ত হই সেটিই তোর মুখে মধুতে রূপান্তরিত হয়। তাই তোর পছন্দের কিছু বানানো কঠিন কিছু নয়। অরু কফিতে চুমুক দিতে দিতে ওয়েদার ডিপার্টমেন্ট নিয়ে গবেষণা শুরু করল। দেখলেন দেশের আবহাওয়া গবেষণার কি বিশ্রী পরিস্থিতি। সকাল থেকে এই পর্যন্ত দেখালো পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে এখন আকাশ থেকে কি নামছে? মধু। আর এদের উপর ভরসা করা যাবে না। আমার মতন সাধারণ জনগণের কত ভোগান্তি। তন্ময় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে সাবলীল গলায় বলল, ভোগান্তি হতো না যদি সময় মতন কাপড় চোপড় নামিয়ে আনতি। অরু সচরাচর দমে যাবার পাত্রী নয়, তবে এই যাত্রায় খানিক দমল। তবুও নিভু নিভু চোখে চেয়ে বিড়বিড় করে ওঠে, আমায় ভুল ইনফরমেশন দিলে দোষ কি আমার? দোষ ওদের। বারান্দার দরজা খোলা। বাতাসের সঙ্গে ভেসে আসছে বৃষ্টির সুবাস সুর। মোহনীয় কণ্ঠে সুর তুলে যেন বৃষ্টি গান গাইছে। অরু বিছানা ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালাটা খুলে দিতেই হুড়মুড়িয়ে হাওয়ার সাথে বৃষ্টি মিশে তাকে ছুঁয়ে যায়।
চোখ মুখে বৃষ্টির ফোঁটা এসে ভিড় জমায়। আর চোখেই দৃশ্য তন্ময় দেখল। খানিক কাঁপল ল্যাপটপের কিবোর্ডে থাকা তার হাত দুটো। দৃষ্টি নিবিড় হলো। লম্বা ঘন কালো চুলগুলো এখন আধভেজা অরুর। বৃষ্টির স্পর্শে চোখ বুজে নিচ্ছে। মিষ্টি করে হাসছে আর একটু একটু করে কফি খাচ্ছে। এই নিদারুণ দৃশ্য যেন এক টুকরো সুখ হৃদয়ে দারুণ প্রশান্তি দিয়ে গেল। আনমনে উঠে দাঁড়ালো সেও। ঠিক অরুর পেছনে এসে দাঁড়ালো। মনে পড়ল অন্য একদিনের কথা, যখন সে জবেদা বেগমকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। সেদিন লোডশেডিং হয়েছিল। বাইরে ছিল তীব্র বৃষ্টি। আর হাতে হাতে কি যেন ছিল, কফি না চা যেন। তন্ময়ের ঠিক মনে নেই, তবে একই ঘটনা ঘটেছিল সেদিন প্রায়। এখন শুধু লোডশেডিং হওয়া বাকি। মৃদু হাসতেই আশ্চর্যজনকভাবে লোডশেডিং হলো তীব্র ধ্বনি তুলে। কোথাও যেন বজ্রপাত ঘটেছে। এহেন কাণ্ডতে অরু একটুও ঘাবড়াল না। না সে নড়ল। কেমন দাঁড়িয়ে রইল ঠাই। দৃষ্টি তখনও জানালার বাইরে। তন্ময় হাসল। সেবার সে জিজ্ঞেস করেছিল, ভয় করছে না? অরু কতটা অবলীলায় সরল গলায় বলে ফেলেছিল, আপনি আছেন না। এবারও যদি সে একই প্রশ্ন করে, অরুর জবাব কী হবে? ভিন্ন কিছু, নাকি আগেরটাই? তন্ময় উৎসুক হয়ে পড়ে, তবে নিজের উৎসুক হাবভাব সযত্নে আড়াল করতে সক্ষম হলো। কণ্ঠ সাধারণ করে প্রশ্ন করল, ভয় করছে না? প্রশ্নটি করে সে আধারে মৃদু হাসল। অপেক্ষায় রইল চিরচেনা সেই জবাবটির। তবে মিনিটের মধ্যে এলো না। তন্ময় তবুও হেসে দাঁড়িয়ে থাকল। আরেকটু কাছে এগোলো। যখন সে ভাবল মেয়েটা বোধহয় তার প্রশ্ন শোনেনি, তখনই অরু স্তব্ধ আধারে ধীর বরঞ্চ পরিষ্কার গলায় জবাবে বলল, পেছনেই আমার স্বামী আছে তো। এই একটি বাক্যে কী যে ছিল তন্ময়ের জানা নেই, তবে তার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। অপলক হলো দৃষ্টি। স্তব্ধ হলো শরীর হৃদয় সব। ঝিমমারা পাজোড়া শক্ত হলো জমিনে। অন্ধকার বিচ্ছিন্ন করে অরুকে দেখতে চাচ্ছে তার ব্যাকুল দৃষ্টি, তবে পারছে কই। বাধ্য হয়েই দ্রুত গতিতে 2 পা এগিয়ে পরিপূর্ণ অরুকেই জাপটে ধরল পেছন থেকে। অরু কেঁপে উঠল দৃশ্যমান রূপে। হাতে থাকা কফির মগটাও নড়বড়ে হলো, তবে কফি পড়ল না। নিস্তব্ধেই আধারে কক্ষ জুড়ে শুধু বৃষ্টি আর নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময়ের টেনে নেওয়া ফেলা এক একটা গরম শ্বাস প্রশ্বাস অরুর গলার কাছটায় পড়া এক একটা অসহ্যকর সুখময় যন্ত্রণা যেন। তবে আজ আর এই অনুভূতি থেকে পালানোর বিন্দুমাত্র চেষ্টা নেই তার। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল।